ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পার্থপ্রতিম ঘোষ। যে বিষয়টা আপনাদের জানাবার জন্য আমার বর্তমানে এই সময় আপনাদের সামনে আসা, সেটি হচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি, এবং তাদেরকে বনগাঁতে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে বিষয়ে আজকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশে ওসমান হাদি খুন হয় গত বছর 12ই ডিসেম্বর, এবং সেই ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কাতে এই দুজন কিন্তু ওসমান হাদিকে খুনের পর তারা গা ঢাকা দেওয়ার জন্য বেআইনিভাবে অনুপ্রবেশ করেন। এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। যারা আমরা ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যারা ওসমান হাদির আমরা বিচার চেয়েছি হত্যাকাণ্ডের, আমরা সবাই খুব খুশি যে অন্তত পক্ষে বাইরের দেশে হলো আসামিরা কি হয়েছেন, তারা গ্রেপ্তার হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে গণমাধ্যম সূত্রে আপনারা জেনে গেছেন, সকলেই হয়তো কম বেশি অবগত আছেন যে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, এবং ফয়সালের যে সহযোগী আলমগীর, সেও কিন্তু গ্রেপ্তার হয়েছে একই সাথে, এটি বলা হচ্ছে। কিন্তু কেউ কেউ দাবি করছে যে গ্রেপ্তার হওয়া ছবি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করা যাচ্ছে না যে সত্যি কি ওসমান হাদি ভাইয়ের খুনি গ্রেপ্তার হয়েছে। যদি গ্রেপ্তার হয় তাহলে অনতিবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে ভারতের, এবং ছবি প্রকাশ করতে হবে। অনেকে দাবি করছে, অনেকে বলছে এটি কোনো ধরনের একটা বিভ্রান্তিমূলক চাল নাই তো। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, জনমনে এই সন্দেহ কিসের জন্য, কি কারণে, সেটা আমরা শুনবো, তারপরে কথা বলবো, এবং একই সাথে আমরা নিশ্চিত হব যে সত্যিকার অর্থেই কি গ্রেপ্তার হয়েছে নাকি এটি কোনো বিভ্রান্তিকর ঘটনা। আমরা সেটিও যাচাই করার চেষ্টা করব। এই পুরো ভিডিওতে আপনারা সঠিক তথ্য জানতে পারবেন। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। যে বিষয়টা আপনাদের জানাবার জন্য আমার বর্তমানে এই সময় আপনাদের সামনে আসা, সেটি হচ্ছে যে রাজ্য পুলিশের এসটিএফ দুজনকে গ্রেপ্তার করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই গ্রেপ্তারি, এবং তাদেরকে বনগাঁতে গ্রেপ্তার করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যে বিষয়ে আজকে জানাবো সেটি হচ্ছে বাংলাদেশে ওসমান হাদি খুন হয় গত বছর 12ই ডিসেম্বর, এবং সেই ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ওসমান হাদি বাংলাদেশে 12ই ডিসেম্বর ঠিক দুপুরবেলা 2:30 নাগাদ ফিরছিল যখন, তখন রাস্তার মধ্যে গুলি করে তাকে, এবং গুলি করে খুন করা হয়। এবং সেই খুন করার পরবর্তীকালে ইতিমধ্যে বাংলাদেশ উত্তাল হয়েছিল। সেই ঘটনার পরবর্তীকালে দুজনের খোঁজে যখন বাংলাদেশে তাদের খোঁজ শুরু হয়েছিল, তাদের খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীকালে তাদের সন্ধান দেওয়ার জন্য একেবারে যে বিষয়ে অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল, এবং তার পরবর্তীকালে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা যায়নি বা ধরাও যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে দুজন গ্রেপ্তার হয়েছে। কিভাবে গ্রেপ্তার, কিভাবে বাংলাদেশে খুনের পরে তারা ভারতে প্রবেশ করলো এবং বাংলাদেশে আশ্রয় নিল, সেই সমস্ত বিষয়টাকে আপনাদেরকে জানাবো। যে বিষয়ে সেটা জানা যাচ্ছে যে ওসমান হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত, তাদের খোঁজ যখন শুরু হয়েছিল তাদের নামে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল, এবং যে বিষয়ে তাদের দুজনকে চিহ্নিত করা হয়েছিল, যে দুজনকে সেই দুজনের সম্পর্কে বিভিন্ন জায়গায় ছবি, সেই ছবিও কিন্তু দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে সেই দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বেঙ্গল পুলিশের এসটিএফ বা রাজ্য পুলিশের এসটিএফ তারা গতকালকে রাত্রিবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছেন, প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন, এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশের এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়সালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। এই দুজন কিন্তু ওসমান হাদিকে খুনের পর তারা গা ঢাকা দেওয়ার জন্য বেআইনিভাবে অনুপ্রবেশ করে তারা ভারতবর্ষে চলে আসে।
এবং যেমনটা জানা যাচ্ছে ভারতবর্ষে প্রবেশ করার পর তারা কোথা থেকে প্রবেশ করেছিল, তারা হচ্ছে মেঘালয় থেকে, মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপর ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তারা গা ঢাকা দিয়েছিল। এর পরবর্তীকালে গতকালকে রাত্রেবেলা বনগা সীমান্তে যখন গিয়ে পৌঁছায় পুলিশ, এবং সেই জায়গায় বেঙ্গল পুলিশ এসটিএফ যাওয়ার পরবর্তীকালে একেবারে বনগা সীমান্ত থেকে এই দুজনকে প্রথমে পাকড়াও করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে বনগা সীমান্ত থেকে এই দুজন তারা কিন্তু আবারও বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল এবং বেঙ্গল পুলিশ এসটিএফ এই দুজনকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গেও তারা যোগাযোগ করছে এবং বেঙ্গল পুলিশ এসটিএফ দুজনকে ইতিমধ্যে কাস্টাডিতে নিয়েছে। অর্থাৎ ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল, যাদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তারা গ্রেপ্তার হলো বাংলা থেকে। সুতরাং এই বিষয়টি জানাবার জন্য আপনাদের সামনে আমার এই ফেসবুক লাইভে আসা, পরবর্তীকালে যা যা তথ্য পাওয়া যাবে অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো। নমস্কার। এটা কূটনৈতিক চ্যানেলে ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করবো। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটা থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। আমি আপনাদেরকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই যে আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো অতি উৎসাহী ভূমিকা পালন করা হবে না, কিন্তু আপনার সিটিজেনকে ল অ্যাবাইডিং হতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, তাহলে দেশ একটা অকার্যকর দেশে পরিণত হবে। আইনের শাসন বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই জন্যই পুলিশ কাজ করবে। আর যারা নিষিদ্ধ সংগঠন, অনেক নিষিদ্ধ সংগঠন আছে, তারা বিভিন্ন অজুহাতে সালেসুতায় যে রাস্তায় নেমে এসে আইন শৃঙ্খলার অবনতি ঘটাবে, সন্ত্রাসকে উস্কে দিবে, এটা আমরা মেনে নিব না। ধন্যবাদ। মব সন্ত্রাস নির্মূলে অবশ্যই পরিকল্পনা আছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের দেশে যে আনএমপ্লয়মেন্ট আছে, এটার কারণে যে সংগঠনই কোনো প্রোগ্রামের ডাক দেয় সেখানে কিন্তু লোকের সমস্যা হয় না। আর কিশোর গ্যাং, এটা অলরেডি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করেছি। বিশেষ করে মাদকের সাথে রিলেটেড লোকজনই কিন্তু এই জিনিসগুলোর সাথে বেশি জড়িত হয়। কোনো ভদ্রলোক, ল অ্যাবাইডিং সিটিজেন কিন্তু এই মবের সাথে জড়িত না। আবার কিছু আছে এই মব থেকে ফায়দা লোটার জন্য, লুটপাট এবং বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য তারা এইটা আরো যারা ব্যাপক আকারে ছড়ায় সেগুলো চেষ্টা করে। তা আমরা মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। পুলিশ সরকারের একটি গুরুত্বপূর্ণ পার্ট এবং জনগণেরও একটা ভূমিকা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো জনগণ যদি ল অ্যাবাইডিং হয়, আমাদেরকে বিভিন্ন রকমের রাজনৈতিক প্রশ্ন অনেক সময় করা হয়, এগুলো আমি বলবো আপনারা আমাদেরকে কোনো রাজনৈতিক ব্যাপারে প্রশ্ন করবেন না। আমাদের সঙ্গে শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং আপনাদের সাথে যে সেবা দেওয়ার সম্পর্ক, সেই ব্যাপারেই আপনারা কথা বলবেন। তাহলে হয়তো পুলিশ এক সময় দেখবেন যে তারা কোনো রাজনৈতিক স্লোগানও দিবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হবে না। বাংলাদেশ পুলিশকে আপনি যে দলে যে মতেরই হন না কেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। কোনো ধরনের অপরাধ বা সে যদি কোনো ধরনের ভিকটিমের শিকার হয়, অন্যায় শিকার হয়, তার মূল জায়গাটা প্রথমে কিন্তু পুলিশ। সেই জায়গাটা আমরা অলরেডি আমি বলেছি আপনাকে বক্তৃতায় যে আমরা প্রত্যেক সদর থানাকে জেলার জিরো কমপ্লেইন থানা হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে এটা একটু বুঝায় বলা দরকার আপনাদেরকে যে কোনো ধরনের মানুষ থানায় আসুক না কেন, তার যদি আমরা আইনের আওতায় নাও আসে, তাকে এক কাপ কফি খেয়ে বা চা আপ্যায়ন করে তাকে আমি বিদায় দিতে চাই, যাতে পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেইন না থাকে। কারণ আমাদের থানায় যেখানে মানুষ যায় সেখানে রিসিপশনটাই খারাপ, আপনারা দেখেছেন। এইটার পরিবর্তন চাই, তাহলে দেখবেন। আর আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করেন, খারাপ কাজগুলো আপনারাও নিন্দা করেন, এটাই আসলে সমাজে হওয়া উচিত। আমরা সেইভাবেই কাজ করে যাব। আপনাদের সাথে আমাদের যে জনগণের দূরত্ব, আমাদের সাথে আপনাদের বিশ্বাস যে ভঙ্গ হয়েছে, দীর্ঘ 17 বছরে তারা যে কার্যক্রম করেছে, এটা কিন্তু বাংলাদেশের সব পুলিশ এর সঙ্গে জড়িত না। হাতে গোনা নেতৃত্বে কয়েকজন ছিল, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য রাষ্ট্রের যে দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা না করে তারা যে কাজ করেছে, এই জন্য পুলিশের এত দুর্নাম বদনাম হয়েছে। অলরেডি আমি আপনাদেরকে বলেছি যে নির্বাচনে আমাদের একটা সুযোগ হয়েছে যে আমরা জনগণের কাছে যাওয়া। আমরা বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যে বাংলাদেশের জন্য সঠিক কাজ করতে পারে তার প্রমাণ আপনারা পেয়েছেন। ইতিহাসের সব থেকে আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন যে গত 8/3/2026 তারিখ শুটার ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর ভারতে গ্রেফতার হয়েছে। সরকারের কাছে আমার দাবি, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে তার মাধ্যমে অতি দ্রুত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে এই হত্যার পিছনে নির্দেশদাতা, অর্থের যোগানদাতা, শুটারকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী সহ সকল দোষীদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। শুটার ফয়সাল করিম এবং সহযোগী আলমগীর সহ ঘটনার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করতে হবে।
সরকারের কাছে আমার জোর দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্য সম্পন্ন করে চার্জশিট দাখিল করতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে হাদি হত্যার বিচারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা কামনা করছি এবং শহীদ ওসমান বিন হাদির পরিবারের সকল সদস্যদের সর্বপ্রকার নিরাপত্তার দাবি জানাচ্ছি। আরও উল্লেখ থাকে যে পুনরায় যদি কোনো দায়সারা চার্জশিট দেওয়ার অপচেষ্টা করা হয় তবে তা পরিবার এবং বাংলাদেশপন্থী জনগণ প্রত্যাখ্যান করবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার প্রোডাক্ট শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিচার কার্য নিয়ে যদি কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশপন্থী ওসমান প্রিয় সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে সময় উপযোগী যে কোনো কর্মসূচির মাধ্যমে তা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বিনীতভাবে বলতে চাই, ভাই হারানোর যে যন্ত্রণা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন, কারণ আমাদের মতো আপনিও ভাই হারানোর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশে আর কোনো ভাই বোনকে যাতে তার ভাই হারা না হতে হয়, কোনো স্ত্রীকে যেন তার স্বামী হারা না হতে হয়, ফিরনাসকে যেন তার আব্বু হারা না হতে হয়, ফিরনাসের মতো যত অবধি শিশুরা আছে কোনো শিশুই যেন তা ফিরনাসের মতন আর 7 মাস বয়সে এতিম না হয়, সেই দাবি সরকারের কাছে জানাচ্ছি। বাংলাদেশে এইরকম হত্যাকাণ্ড আমরা আর দেখতে চাই না। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তেমন কিছু নাই, এখানে হচ্ছে যে আত্মতৃপ্তির একটা ব্যাপার থাকে, যে কিছুটা হইলেও আমরা আত্মতৃপ্ত এই কারণে যে আমরা বিচার যে হওয়ার মতো বা বিচারের আওতায় আনার মতো একটা প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত না যে ভারত ওই শুটারকে আমাদের কাছে ফেরত দেবে কি দিবে না। যখনই আমাদের হাতে ফেরত দিবে তখনই আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে ওর বিচার হতে যাচ্ছে। আর এই জন্য আমি ওসমান পরিবার এবং ওসমান পরিবারের বাহির থেকেও আমি যেটা দাবি জানাতে চাই সেটা হচ্ছে শুটারকে এবং তার সহযোগীকে যেন অতি দ্রুত এই বাংলাদেশের সাথে যে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী অতি দ্রুত ফেরত দিয়ে তারপর ওকে বিচারের আওতায় এনে সকল হোতা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত প্রত্যেককে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়, আর যেন কোনো হাদিকে যেন আর নৃশংসভাবে এভাবে অকালে ঝরে যেতে না হয়। থ্যাংক ইউ। আমরা নলছিটিবাসী হিসাবে এটা আমাদের বুকে একটা পাথর চাপা আছে। খুনের বিচার না হওয়া পর্যন্ত এই পাথর সরবে না। তো আমরা চাই টোটাল চক্রটাকে বিচারের আওতায় এনে কিছুটা হলেও আমাদের কষ্ট যাতে লাঘব হয়, এবং হাদির যে ইচ্ছা ছিল যে যেটা বলে গেছে যে আমি যদি মারা যাই আমার খুনিদের যাতে বিচার হয়, অন্তত সেইটা যাতে পূরণ হয়, এটাই আজকে সাংবাদিকদের মাধ্যমে আমরা এটাই বলতে চাই। খবরে দেখলাম এইমাত্র যে আইজিপি বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাদি হত্যাকারীদের দেশে ফেরত আনা হবে। ফয়সাল এবং আলমগীর মূল 2 হত্যাকারী। ফয়সাল গুলি চালিয়েছিল আর আলমগীর হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছিল। তো এটা খুবই ভালোই সরকারের আমলে, একেবারে বলতে গেলে প্রথম ভাগেই সরকারের হয়তো 15 দিন হয়েছে, এর মধ্যে এরকম একটা সফলতা যে তার সময় আনা এটা দরকার ছিল। এই ঘটনার মধ্য দিয়ে অনেক রহস্য উন্মোচন হবে, কারা আসলে কি উদ্দেশ্যে হাদিকে হত্যা করছে সেটাও বোঝা যাবে। হাদিকে নিয়ে যারা উন্মাদনা তৈরি করছে, যারা অনেকটা বলতে গেলে নতুন একটা ব্যবসার ক্ষেত্র তৈরি করছে, তাদের সেই ব্যবসায়ের লাল বাতি জ্বলবে। সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে হাদি ব্যবসায়ীদের এবার ব্যবসায়ের লাল বাতি জ্বলবে, কারণ এখন আর কোনো ইস্যু পাবে না। কারণ হাদি হত্যার স্বাভাবিকভাবে হত্যাকারীদের যেভাবে বিচার করা হয় আইনি প্রক্রিয়ায় সেভাবে বিচার হবে, তাহলে আর ইস্যু কি থাকবে? আর তো ইস্যু থাকছে না। সুতরাং এই যে হাদিকে কেন্দ্র করে একদম নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সারা দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এটা একটা অকল্পনীয় একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতি কিন্তু বুমেরাং হয়েছে। কারণ একদম পুরো ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করা হয়েছে, এবং এখান থেকে একটা অংশ ফায়দা তোলার চেষ্টা করা হয়েছে। এক ধরনের উগ্রতা এবং তারা জঙ্গিত্ব জয়কার করার চেষ্টা করছে। শেষ পর্যন্ত দেখেন ভারতের পুলিশই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাচ্ছে, অথচ তখন ভারত বিরোধী জিগির, একটা উগ্রতার জিগির, এবং সেটাকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টার হামলা, ভাঙচুর, আগুন দেয়া, ছায়ানট এবং উদীচীর প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলি সবগুলো করা হয়েছে হাদিকে সামনে রেখে। হাদি হত্যার বিচার ইস্যুকে সামনে রেখে ভেতরে ভেতরে এই উগ্র মৌলবাদী শক্তি এই কাণ্ডগুলি করছে, করে নির্বাচনের আগে বিভক্ত করে ফেলছে, এবং তারা মনে করছে এই ইস্যুটাকে জাগ্রত করেই
তারা নির্বাচনে জয়যুক্ত হবে। কিন্তু শেষে যখন নাকি হামলা করা শুরু করলো, মানে হাদি হত্যার ইস্যুটাকে বাদ দিয়ে যখন তারা ওই ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার, আবার সেই 32 নম্বর, তখন তারা বুঝতে পারলো যে এই ধর্মীয় উগ্র গোষ্ঠীর বিরোধী বিপক্ষে যেই গণতান্ত্রিক শক্তি, তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, এবং দলে দলে সবাই যারা কখনো বিএনপিকে পছন্দও করে না, তারাও কিন্তু ধানের শীষে যে ভোট দিয়েছে। মানে পরিস্থিতিটা কিন্তু উল্টে গেছে। এখনো পর্যন্ত এই হাদি হত্যার ইস্যুকে কেন্দ্র করে কেউ কেউ বেশ গতকাল পরশুর দিন পর্যন্ত দেখলাম বেশ মাঠে সোচ্চার। যেই মাত্র হাদি হত্যার মূল হত্যাকারীরা অ্যারেস্ট হলো এবং তাদেরকে বাংলাদেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু হলো, তখন কিন্তু তাদের কোনো উচ্চবাচ্চা নেই, চুপচাপ। এটাকে কিন্তু করে তাদের যে একটা আনন্দ, উল্লাস বা সেই অভিব্যক্তি না সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল, না শাহবাগে তাদের জড় হওয়ার কোনো লক্ষণ দেখা গেল। তার মানে হাদিটা ছিল একটা নিছক একটা দাবার গুটি। এই গুটি খেলে তারা তাদের লক্ষ্য অর্জন করতে চেয়েছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জনটা ধূলিসাৎ হয়ে গেছে। দর্শক, যে এটা প্রথম হচ্ছে আমার জন্য ভালো একটা খবর, যারা আমরা ওসমান হাদি ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো যারা ওসমান হাদির আমরা বিচার চেয়েছি হত্যাকাণ্ডের, আমরা সবাই খুব খুশি যে অন্তত পক্ষে বাইরের দেশে হলেও আসামিরা কি হয়েছেন, তারা গ্রেপ্তার হয়েছেন। এর সাথে আমরা বিগত সরকারকে দায়ী করি। বিগত সরকারের সময় আমরা অনেক বলেছি, কিন্তু এটা কিন্তু আমরা আসলে কোনো বিচার পাওয়া যায় নাই। আসামিরা আসলে কোথায় আছেন সে ব্যাপারেও সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। বিশেষ করে বড় ব্যর্থতা ছিল সরকার থেকে কিন্তু বলা হচ্ছিল যে ভারতে আছে, অনেক ভারতে পালিয়ে গেছে, এটা কিন্তু বলেছিল অনেক পরে বলা হয়েছে, প্রায় 1.5 থেকে 2 মাস পরে। এবং যেটি হলো আপনার ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারে না, শুধু বড় ব্যর্থতা। এটা ঘটনা ঘটার পরে যেই সব অর্গানগুলোকে, উইংগুলোকে আপনি অ্যাক্টিভ করবেন, তার আগে তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন যেটি হচ্ছে যে যেহেতু তার ওখানে অ্যারেস্ট হয়েছেন, আমরা বলবো যে বাংলাদেশ ভারতের একটা কিন্তু বন্দি বিনিময় চুক্তি আছে, তার আলোকে তাদের দেশে আনতে হবে। এবং এটা বেশি সময় ক্ষেপণ করা যাবে না। এবং কারা এর সাথে আসলে সম্পৃক্ত, একটা হত্যাকাণ্ড কিন্তু দুজন ঘটায়নি, নিঃসন্দেহে এর পিছনে বড় একটা শক্তি আছে। কারা এর পিছনে ভূমিকা পালন করেছে, তাদেরকে দ্রুত সময় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমাদের বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। তারা কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করবেন এবং ইমিডিয়েটলি করবেন, এবং তারা এনে তাদেরকে বাংলাদেশের আইনে দৃষ্টান্তমূলক শাস্তি, এখানে তাদেরকে আবার তাদের রিমান্ড আনতে হবে। কারণ তারা কেন একটা ঘটনা পুরো বাংলাদেশে নাড়িয়ে দিয়েছে। সুতরাং এই দুজন ব্যক্তির পেছনে তারা এবং নেপথ্যে কারা আছেন, যে সবাইকে উদ্ঘাটন করা যায়। আশা করা যায় বাংলাদেশে যে আইনের শাসনের কথা আমরা শুনতে পাচ্ছি এখন প্রধানমন্ত্রীর মুখ থেকে, তাহলে আমরা আশ্বস্ত হব না আসলে সেখানে আইনের শাসনটা কায়েম। নানা নাটকীয়তা শেষে রুদ্ধশ্বাস এক অভিযানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর সহ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। ফয়সাল গ্রেফতার হবার পর নতুন নতুন তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে আবারও হাদির মতো কাউকে টার্গেট করতেই দেশে ফিরছিল সে। গ্রেফতারের পর তাদের বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ। গ্রেফতারের ভারতের কোনো হাত নেই। ডক্টর ইউনূস সরকার থাকাকালীন অবস্থাতেই হাদির ঘাতককে ধরতে মরিয়া ছিল বাংলাদেশ। দিনরাত এক করে তারা ঘাতক ফয়সালের অবস্থান নিশ্চিতে কাজ করেছে। অবশেষ গত মাসের শেষের দিকে ফয়সালের সঠিক অবস্থান জানা যায়। এরপরেই ডিজিএফআই এর মহাপরিচালক নিজে ভারত সফর করেন। ভারতে গিয়ে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করেন এবং হাদির অবস্থান সম্পর্কে সঠিক তথ্য ভারতকে দেন। সেই তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির নিহত হবার মামলার 2 প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে হাদি ভারতে পলায়নের পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে হাদিকে ধরিয়ে দিতে ভারত সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল। পরে 2 দেশের সম্পর্কের উত্তেজনা বাড়তে থাকায় ভারত সিদ্ধান্ত নেয় ফয়সালকে গ্রেফতারের। সংশ্লিষ্ট সূত্র বলেছে ডিজিএফআই এর মহাপরিচালক সম্প্রতি ভারত সফর করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটি কঠোর হয়। জানা গেছে হাদি ঘাতক ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এরপর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সুযোগ বুঝে বাংলাদেশে ফিরতে এবং পুনরায় হাদির মতো নতুন কাউকে শেষ করার প্ল্যান করছিল তারা। টার্গেট লিস্টে ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাদের মতো জুলাই যোদ্ধারা। সে লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন ফয়সাল। সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ত সে। তবে আল্লাহর রহমতে ঘাতকদের সেই প্ল্যান ভেস্তে গেছে। গত শনিবার দিনগত মধ্যরাতে গ্রেফতারের পর রোববার ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। সেখানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ভারতে আইনি প্রক্রিয়া শেষে ফয়সাল ও আলমগীরকে দ্রুত বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইতিমধ্যে ভারতে গ্রেফতার হওয়া
বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে কনসুলার অ্যাক্সেস দিতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন। রবিবার উপ হাই কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সাল ও আলমগীর নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতারের কথা আজ উপ কমিশনকে জানিয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় গণমাধ্যম ওই দুই বাংলাদেশিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করেছে। এ সংবাদের পরপরই উপ হাই কমিশন ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করে এবং ভারত সরকারকে কনসুলার অ্যাক্সেস দেওয়ার জন্য অনুরোধ জানায়। কোন বিদেশি রাষ্ট্রে আটক বা গ্রেফতারকৃত ব্যক্তির নিজ দেশের কনসুলার বা দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাতের আইনি অধিকারী হল কনসুলার অ্যাক্সেস। এর আগে গত 7 মার্চ দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF ফয়সাল ও আলমগীরকে আটক করে। ভারতীয় গণমাধ্যম ও STF এর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়, আর রবিবার তাদের স্থানীয় আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ চালাচ্ছিলেন। গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই আলোচিত ঘটনার তদন্তে নেমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত 6 জানুয়ারি 17 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্তকারীদের ভাষ্যমতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই পরিকল্পিত কাণ্ডটি সংঘটিত হয়েছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ সরাসরি গুলি চালিয়েছিলেন এবং তার সহযোগী আলমগীর হোসেন তাকে সহায়তা করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, এ পুরো কাণ্ডের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। ঘটনার পর থেকে ফয়সাল ও আলমগীর সহ মূল আসামিরা ভারতে পালিয়েছিলেন। এখন তাদের গ্রেফতারের ফলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, ফয়সালকে গ্রেফতারের ঘটনায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন আপনারা কি বলতে চান। হাদির হত্যাকারী ধরা পড়ল, তাও আবার ইন্ডিয়ায়। জিনিসটা হজম হওয়ার মতো না। অনেকেই মনে করে যে এটি কোনো ধরনের একটা চাল হতে পারে, রাজনৈতিক চাল বা কূটনৈতিক চাল হতে পারে। তার কারণ হাদির হত্যাকারীকে ভারত ধরিয়ে দিবে, কেমন জানি এটি সন্দেহের গন্ধে পাচ্ছে অনেকে বলা বলি করছে যে কোনো চুক্তি হবে না, কোনো চুক্তি ছাড়াই তা ফয়সালকে হস্তান্তর করবে। এটা তো হবে না। বড় একটা হয়তো ভারতের স্বার্থ রয়েছে এর পেছনে। ফয়সালকে সামনে এনে তাকে গ্রেপ্তার করে সেই স্বার্থ হাসিল করার জন্য আসলে তারা অনেক কিছু সামনে রাখবে বলে অনেকের ধারণা। যদি সত্যি গ্রেপ্তার হয়ে থাকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল, তাহলে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। আপনারা কী ধরনের সাজা হোক সেটা মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। মনে হচ্ছে নতুন কোনো নাটক, গুরুত্বপূর্ণ বিষয় ধামাচাপা দেওয়ার জন্যই এই নাটক শুরু করেছে। অনেকেই এমনও মনে করছে যে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে আর কি এই বিষয়টি নিয়ে। আপনারা কি মনে করছেন সেটি জানাবেন। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।